নমস্কার, আমি অমরেশ চক্রবর্তী। দীর্ঘদিন বাদে আবার ফিরে এলাম আমার গল্প পাঠের একটি নতুন পর্ব নিয়ে। গল্প পাঠ দীর্ঘদিন বন্ধ ছিল নানান কারণে। প্রথম কারণ, আমি নিজে একজন বিজ্ঞাপনের কপিরাইটার। তো চাকরি জীবনের নানান ব্যস্ততার দরুন ঠিক সময় বার করে উঠতে পারছিলাম না। তার উপরে আমি নিজেও নিজের জন্য লেখালেখি করি। আমি কিছু উপন্যাস লিখছি, বাংলা ইংলিশ দুটো ভাষাতে। সেইগুলো লেখার জন্য সময় কিছুটা চলে যায়। তাছাড়া শুরুর দিকে যেরকম সাড়া পেয়েছিলাম আমরা আমাদের গল্প পাঠে, অনেক দর্শক বন্ধু দেখছিলেন, অনেক শ্রোতা বন্ধু শুনছিলেন। পরের দিকে সেই সাড়াটা একটু কমে যায়, তার ফলে আমার ইচ্ছা শক্তিটা একটু কমে যায়। কিন্তু এই দীর্ঘদিন যাবৎ বিভিন্ন শ্রোতা বন্ধু আমাদের কমেন্ট সেকশনে লিখে জানিয়েছেন, যেরকম আমি তাদের কিছু জনের নাম বলবো, যেরকম রিফাত হাসান, তানিয়া মুখার্জি বা গোপা ভট্টাচার্য, এরা দীর্ঘদিন যাবৎ এবং আরও অনেকে দীর্ঘদিন যাবৎ আমাকে বলে চলেছেন যে আবার নতুন করে গল্প পাঠ করতে। তো আমি ভাবলাম, হাজার কাজ বা ব্যস্ততা তো থাকবেই, তার মাঝখানেও গল্প পড়তে আমারও ভাল লাগে, আপনাদেরও শুনতে ভালো লাগে, যে কজন আছেন তাদের জন্যে গল্প পাঠটা আবার চালু করি। শেষবার পড়েছিলাম মনোজদের অদ্ভুত বাড়ির ৫ম খণ্ড। আজ তাই নিয়ে এলাম মনোজদের অদ্ভুত বাড়ির ৬ষ্ঠ খণ্ড। যেখানে ছেড়ে গেছিলাম গল্পটাকে, সেখানে আমাদের ভজ বাজারু একটি পিস্তল হাতে সবাইকে ঢিট করতে বেরিয়েছিল। আজকের পর্বে আমরা জানব তার পরে কি ঘটনা ঘটল। শুরু করছি শ্রী শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের মনোজদের অদ্ভুত বাড়ি গল্পটির ৬ষ্ঠ খণ্ড। বাঁশঝোপের আড়াল থেকে ভজ বাজারু সবই দেখলেন এবং শুনলেন। তারপর আপন মনে বলে উঠলেন, বটে। আলোয়ানের তলা থেকে পিস্তলটা বের করে একটু আদর করলেন অস্ত্রটাকে। পিস্তল থাকলে আর কোনো ভয় নেই। পিস্তলের সামনে সব ডাকাত, বদমাস, চোর, গুন্ডা ঠান্ডা। ওদিকে ডাকাতরা খুব চিল্লামিল্লি করছে, তাদের আনন্দ আর ধরে না। পুজো হয়ে গেছে, বলির পাঁঠা কাটাকুটি করে মস্ত কড়াইতে কাঠের জালে রান্না চেপে গেছে। গোটা 25 মশাল জ্বলছে চারধারে, চারদিকটা আলোয় আলো। এদিকে মাংসের গন্ধে ভজবাবুর হঠাৎ মনে পড়ে গেল, আজ সেই দুপুরের পর এ পর্যন্ত তার আর কিছুই খাওয়া হয়নি। বড্ড খিদে পেয়ে গেছে। তার ওপর বাঁশঝাড় থেকে হাজার হাজার মশা পিন পিন করে উড়ে এসে ছেকে ধরেছে তাকে। ইচ্ছে ছিল ডাকাতদের ওপর আরও কিছুক্ষণ নজর রাখবেন। ওরা যখন ডাকাতিতে বেরোবে ঠিক তখন গিয়ে জমের মতো পিস্তল হাতে মুখোমুখি হবেন। কিন্তু খিদে আর মশার জ্বালায় ভজবাবু বসে থাকতে পারলেন না। আহাম্মক মশাগুলো তো পিস্তলের মর্ম বোঝে না যে ভয় পাবে। তাই ভজবাবু ভাবলেন তাড়াতাড়ি ডাকাতগুলোকে শিক্ষা দিয়ে বাড়ি ফিরে গিয়ে পেট ভরে ভাত খাবেন। সারাদিন ভারী ধকল গেছে। এই ভেবে ভজবাবু ব্যাপারটা ভালো করে জমিয়ে নিয়ে পিস্তল বাগিয়ে ধরে বাঘের গলায় খবরদার খবরদার বলে চেঁচাতে চেঁচাতে 4-5 লাফ দিয়ে কালীবাড়ির চাতালে গিয়ে পড়লেন। তারপরই গুড়ুম করে একটা গুলি আকাশে ছুঁড়ে বললেন, হ্যান্ডস আপ, সবাই হাত তোলো। ভজবাবুর সেই চেঁচানি আর গুলির শব্দে ডাকাতদের মধ্যে প্রথমটায় এক প্রচণ্ড আতঙ্ক দেখা দিল। ভড়কে গিয়ে সবাই এদিক সেদিক পাই পাই করে পালাতে লাগলো। একটা মোটা ডাকাত মাংসের ঝোল হাতায় তুলে নুন ঝাল পরীক্ষা করছিল। সে তাড়াহুড়োয় পালাতে গিয়ে সেই ফুটন্ত ঝোল হাতা থেকে মুখে ঢেলে গরমে জ্ঞান শূন্য হয়ে দৌড়তে গিয়ে ফুটন্ত মাংসের কড়াইয়ের মধ্যে একটা পা ডুবিয়ে দিল। তারপর বাবারে গেছি বলে লেংচে লেংচে খানিক দূর গিয়ে পড়ল।
কানাই দায়ে ধার দিচ্ছিল। আচমকা ভজবাবুর মূর্তি আর পিস্তলের শব্দে সে মনে করল পুলিশ এসেছে। সে হাঁটু গেড়ে বসে খুব অভিমানের সুরে হাত জোর করে বলতে লাগলো, এসব কি ঠিক হচ্ছে পুলিশ সাহেবদের? আজ সকালেই 200 বড় বড় কই মাছ দারোগাবাবুদের বাড়িতে পৌঁছে দিয়ে এসেছি, তবু এই মন্দিরে এসে জুলুম কেন ভাই? নিরালায় বসে কয়েকজন ভক্ত মায়ের পুজো করছে, তার মধ্যে এসে এই হুজ্জুতের কোনো মানে হয়? কিন্তু ভজবাবুর কানে সেসব কথা যাচ্ছে না। ডাকাতদের পালাতে দেখে তার সাহস দ্বিগুণ বেড়ে গেল। সোল্লাসে লাফাতে লাফাতে বলতে লাগলেন, সব বেটাকে মেরে ফেলবো, খুন করব, তারপর ফাঁসিতে ঝোলাবো। আজ তোদেরই একদিন কি আমার একদিন। তারপর হঠাৎ কানাইকে দেখতে পেয়ে ভজবাবু এক লাফে তার সামনে এসে নাকের ডগায় পিস্তলের নল ঠেকিয়ে বললেন, কানাই! ভজবাবুকে দেখে কানাই অবাক, পিস্তল দেখে আরো অবাক। কাঁপা গলায় বললে, আগে? এবার? ভজবাবু একগাল হেসে বললেন। কানাই কাঁপা গলায় বলে, রোজ তো আপনাকে নিজের ক্ষতি করে কম দামে মাছ দিই ভজবাবু। আজ সকালে যে বড় কই মাছগুলো লুকিয়েছিলি, পরে তো বের করে দিচ্ছিলুম ভজবাবু, কেবল গোয়েন্দাচরণ এসে। চুপ! বলে ভজবাবু এক ধমক দিয়ে বললেন, বেশি কথা বলতে হবে না, 10 বার উঠবোস কর, তাড়াতাড়ি। কানাই খুব বাধ্য ছেলের মতো উঠবোস করতে যাচ্ছিল, কিন্তু তার আর দরকার হলো না। কোথা থেকে একটা মাছ ধরার জাল উড়ে এসে ভজবাবুকে আপাদমস্তক মুড়ে ফেলল। হ্যাচকার টান খেয়ে ভজবাবু চাতালে গড়াগড়ি। মাছের জালের দড়িটা হাতে নিয়ে ডাকাতদের মেজ সর্দার সেই সুন্দরপনা ছেলেটা চেঁচিয়ে বলল, ওরে তোরা সবাই আয় রে, লোকটাকে ধরেছি, আজ বড় করে পুজো হবে ফের, আর সেই পুজোতে হবে নরবলি। সেই শুনে ভজবাবু মূর্ছা গেলেন। যতক্ষণ হাতে পিস্তল ছিল ততক্ষণ ভজবাবু আর ভজবাবু ছিলেন না, মহাবীর হয়ে উঠেছিলেন। সেই পিস্তলটা হাত থেকে ছিটকে গেল যেমনি, অমনি তিনি রোজকার ভীতু নিরীহ গো বেচারা ভজহরি হয়ে গেলেন। মূর্ছা যখন ভাঙল তখন দৃশ্য দেখে ভজবাবুর আবার মূর্ছা যাওয়ার উপক্রম। দেখেন ডাকাতরা আবার সব জমায়েত হয়েছে, চারদিকে মহা উল্লাস চলছে। তিনি টের পেলেন তার হাত পিছমোড়া করে বাঁধা, গলাটা হাড়ি কাটে আটকানো, ঢাক আর কাঁশিতে কারা যেন বলির বাজনা বাজাচ্ছে। আর কানাই মাছওয়ালা বলছে, এই ছেঁচড়া বাজারুটার জন্যে আর মাছ বেচে সুখ ছিল না, আজ এটাকে নিকেশ করতেই হবে। রোগা পুরুত মশাই এসে ভয়ে কাঁপতে কাঁপতে ভজবাবুর কপালে একটা সিঁদুরের তিলক এঁকে দিলেন। ডাকাতরা চেঁচালো, জয় মা, জয় মা। বেশ রাত হয়েছে। মনোজদের বাড়ির অবস্থা বেশ থমথমে। হারানো ছবিটা পাওয়া যায়নি বলে রাঘবাবু প্রচণ্ড রেগে গিয়েছিলেন বটে, কিন্তু সন্ধেবেলার পর যেসব খবর এসেছে তাতে তার রাগ জল হয়ে প্রচণ্ড ভয় ঢুকে গেছে। প্রথমেই থানা থেকে একদল সেপাই নিয়ে দারোগা নিশিকান্ত এসে হাজির। নিশিকান্ত ভারী কড়া দারোগা। একবার তার 2 ছেলে মারপিট করে একজন অন্যজনের মাথা ফাটিয়েছিল বলে তাদের 2 দিন করে হাজতবাস করিয়েছিল। আর একবার তার স্ত্রী রাগ করে বাপের বাড়ি যাওয়ায় স্ত্রীর নামে ওয়ারেন্ট বার করেছিলেন। শুধু অন্যের বেলাতেই নয়, নিজের বেলাতেও তিনি সমান করা। যদি চোর ডাকাত ধরতে না পারেন, কোনো অপরাধের যদি কিনারা না হয়, তবে তিনি নিজে নাকে খত দেন, উপোস করেন। কখনো বা সেপাইকে ডেকে বলেন, আমাকে 10 ঘা বেত মারত। ভারী কালীভক্ত লোক। যদি কেউ নিশি দারোগাকে কালীর গান শোনায় তবে তার ভর হয়, চিৎপাত হয়ে পড়ে গো গো করে মুখে গ্যাঁজলা তোলেন।
নিশি দারোগাকে সবাই তাই সমঝে চলে। সন্ধেবেলা এসেই তিনি বাইরে থেকে হাঁক ছাড়লেন, ভজবাবু, আমরা বাড়ি ঘিরে ফেলেছি, পালাবার চেষ্টা করবেন না, গুলি ছুড়বেন না। যদি গুলি ছোড়েন তবে আমরাও ছুড়ব, যদি পালান তবে আমরাও পালাবো। থুড়ি থুড়ি থুড়ি, আমরা আপনাকে ধাওয়া করে ফেলব, কোনো চালাকি করার চেষ্টা করবেন না। এমনিতে নিশিকান্ত যতই কড়া হোক না কেন, লোকে বলে সে নাকি ভারী ভীতু লোক। ঘুষ নেন না বটে, তবে ঘুষিও চালান না। গুলি টুলি চালাতে তার অনিচ্ছে ভীষণ। চোর ডাকাতদের পিছু নেওয়া বা বিপজ্জনক লোককে গিয়ে ধরা টরার কাজও তিনি খুব একটা পছন্দ করেন না। তবু তার হাঁক ডাক শুনে বাড়ির লোক সব হন্তদন্ত হয়ে বেরোল। দুঃখবাবু মনোজ, সরোজ আর পুতুলকে পড়াচ্ছিলেন। গণেশবাবু একমনে একটা টান ধরেছেন। পুলিশের বুটের আওয়াজ আর গলার দাপট শুনে দুঃখবাবু তাড়াতাড়ি উঠে সরোজ, মনোজ আর পুতুলকে বললেন, চলো ভিতর বাড়িতে যাই, এখানটায় গরম হচ্ছে। গণেশবাবুরও সুরটা কেটে গেল। বাড়িতে পুলিশ এসেছে টের পেয়ে তিনি তানপুরাটা বগলে নিয়ে তাড়াতাড়ি বেরিয়ে পড়লেন। ইচ্ছে পালিয়ে যান, কিন্তু বেরোতেই বাগানের ফটক থেকে একেবারে মুখের ওপর একটা টর্চের আলো এসে পড়ল। সেই আলোতে একটা রাইফেলের নল বা পুলিশের লাঠি, যা হোক একটা বস্তু দেখা গেল। নিশি দারোগা হুঙ্কার ছাড়লেন, বন্দুক ফেলে দিয়ে হাত তুলুন। গণেশবাবু চিচি করে বললেন, বন্দুক নয়, বন্দুক নয়, তানপুরা। তানপুরাই ফেলুন। এ সময় রাঘববাবু বেরিয়ে এসে বললেন, এসব কি কি হয়েছে নিশিবাবু? নিশিকান্ত অত্যন্ত গম্ভীর মুখে বললেন, আপনার ভাই ভজহরির নামে ওয়ারেন্ট আছে। ওয়ারেন্ট মানে? কিসের ওয়ারেন্ট? এই শীতেও নিশিকান্ত কপালের ঘাম মুছে বললেন, একজন মার্ডারারকে ধরে লুকিয়ে রেখে আর ভান করবেন না রাঘববাবু। দয়া করে ওর পিস্তলটা কেড়ে নিয়ে হাত দুটো ভালো করে বেঁধে আমাদের কাছে এনে দিন। কার পিস্তল? কে মার্ডারার? কাকে বাঁধব? নিশিকান্ত খুব বিজ্ঞের হাসি এসে বললেন, সবই তো জানেন রাঘববাবু, কেন অভিনয় করছেন? ভজবাবু যে এত বড় মার্ডারার তা যদি আগে জানতাম। ভদ্রবেশে এত বড় খুনি এতদিন ঘুরে বেড়াচ্ছিল, কেউ টের পায়নি। কত দারোগাই তো এ শহরে আগে এসেছে গেছে, কেউ ধরতেও পারেনি। কিন্তু এবার ভজবাবুর খেলা শেষ। আমার হাতেই আজ এত বড় রহস্যের কিনারা হয়ে যাবে। কই, নিয়ে আসুন তাকে। সাবধান, যখন আনবেন তখন যেন পিস্তলটা হাতে না থাকে। রাঘববাবু আকাশ থেকে পড়লেন, ভোজু মার্ডারার? পিছন থেকে আদ্যাশক্তি বলে উঠলেন, এ দারোগাটাকে পেত নিতে পেয়েছে। ঠাকুমা ওদিক থেকে কেঁদে উঠে বললেন, বন্দুক পিস্তল দূরে থাক বাবা, আমার ভোজু দা দিয়ে বাঁশ পর্যন্ত কাটে না, পাছে বাঁশের ব্যথা হয়। কিরমিরিয়া দারোগা পুলিশ দেখে বিলাপ করে কাঁদছিল, ও গো, আমাকে ধরে নিয়ে যাও না গো, আমি কালই মুলুক মে চলে যাব গো। ভজবাবু কেন পিস্তল দিয়ে খুন করলো গো? চুপ কর তো কিরমিরিয়া, বলে রাঘববাবু ধমক দিলেন। গণেশবাবু তানপুরা শুদ্ধ হাত ওপরে তুলে দাঁড়িয়েছিলেন। হঠাৎ বলে উঠলেন, হাত দুটো কি নামাবো দারোগা বাবু? দুঃখবাবু পড়ার ঘরের দরজায় খিল এঁটে জানলা দিয়ে দৃশ্যটা দেখছিলেন। তার পাশে সরোজ, মনোজ ও পুতুল। সরোজ বলল, পিস্তল। মনোজ বলল, পিস্তল। পুতুল বলল, পুতুলের বাক্সে ছিল। দুঃখবাবু ধমক দিয়ে বললেন, গোল করো না, ইম্পর্টেন্ট কথা হচ্ছে, সব শুনতে দাও।
নিশিকান্ত গম্ভীর গলায় বললেন, শুনুন রাঘবাবু, আসল অপরাধীকে কোনোদিন বাইরে থেকে চেনা যায় না। আমাদের ক্রিমিনোলজিতে দেখবেন বেশিরভাগ অপরাধী দেখতে এবং আচরণে অতি নিরীহ, আর এদের অপরাধ প্রবণতা অনেক নিকট আত্মীয় স্বজনও টের পায় না। কাজেই ভজবাবুকে আপনারা যত নির্দোষ ভেবে এসেছেন ততটা মোটেই নয়। এ শহরের অন্তত 10-12 জন লোক ভজবাবুর শিকার হয়েছেন, প্রত্যেকেই অল্পের জন্য বেঁচে যান। এমনকি আমার একটা সেপাইকে পর্যন্ত তিনি 10 বার ওঠবোস করিয়েছেন। আর কি করেননি শুনি? হরশঙ্কর গয়লাকে প্রায় মেরে ফেলেছিলেন, সে হাতে পায়ে ধরে বেঁচে যায়। ইউরোপিয়ান ক্লাবে গিয়ে গুলি ছুঁড়েছেন। গোবিন্দবাবু আর শার্দুলবাবুকে আধমরা করেছেন। বাজারেও গিয়েছিলেন কাকে যেন তাক করতে। সবাই এসে থানায় রিপোর্ট করেছে আমরা ইয়ার্কি করতে আসিনি রাঘবাবু। বাড়ি ঘেরাও করা হয়েছে, ভজবাবুকে বের করে দিন। রামু এতক্ষণ বারান্দায় শুয়ে ঘুমোচ্ছিল। চেঁচামেচি শুনে উঠে এসে বলল, ভজবাবু তো সেই সাঁঝের বেলা পিস্তল নিয়ে বেরিয়ে গেলেন। বললেন কি আজ সব গুন্ডা বদমাশদের খারাপ লোককে ঠিট করে আসবেন। রাঘবাবু ধমক দিয়ে বললেন, তা সেটা এতক্ষণ বলিসনি কেন? রামু কাচুমাচু হয়ে বলল, বলার ইচ্ছে তো ছিল, কিন্তু হরশঙ্কর পেহলওয়ান আমাকে এমন ঘিস্সা দিল কি আমার তাবিয়ত খারাপ হয়ে গেল। দারোগা বাবু গম্ভীর হয়ে বললেন, রাঘবাবু, এ লোকটার নামই কি রামু? হ্যাঁ। তাহলে এর নামে একটা মোষ চুরির নালিশ আছে। এ আজ হরশঙ্করের একটা দুধেল মোষ চুরি করে এনে আপনাদের গোয়ালে বেঁধে রেখেছিল। এই বলে দারোগা বাবু তার সিপাইদের দিকে ফিরে বললেন, লোকটাকে আগে সার্চ করে দেখো আর্মস আছে কিনা, তারপর অ্যারেস্ট করো। শুনে রামু শটান মাটিতে শুয়ে চেঁচাতে থাকে, হনুমানজি কা কৃপা হো পুলিশ সাহেব, আমি চুরি করি নাই। নিশিকান্ত সে কান্নায় কর্ণপাত করলেন না। রাঘবাবুর দিকে চেয়ে বললেন, ভজবাবু বাড়িতে নেই বলছেন? রাঘহরিবাবু গম্ভীর হয়ে বললেন, কথায় বিশ্বাস না হয় নিজেই খুঁজে দেখে আসুন। সে তো দেখতেই হবে, তবে আমার ভয় হচ্ছে এখন যদি না ফিরে থাকেন তবে এর মধ্যে নিশ্চয়ই অন্য কোথাও আরো কয়েকজন খুন করেছেন বা করছেন ভজবাবু। ঠাকুমা ডুকরে কেঁদে উঠলেন, বললেন, না না, সে যে মশা মারতেও মায়া করে। এই মুহূর্তে ঠাকুরজি পরিষ্কার গলায় বললেন, দেখো বাবা দারোগা, সার্চ করার সময় জুতো পরে ঘরে ঢুকতে পারবে না, বলে দিচ্ছি। তোমার সেপাইদেরও জুতো খুলতে বলো। এই রাতে গোবর ছড়া দিয়ে মরবো নাকি? সে হবে না। এদিকে তখন ডাকাতে কালীবাড়িতে ভজবাবু হাড়ি কাটে পড়ে আছেন। একটা জোয়ান ডাকাত রামদা হাতে দাঁড়িয়ে, বাজনদাররা বলির বাজনা বাজাচ্ছে। দৃশ্যটা কিছুতেই সহ্য করতে পারছেন না ভজবাবু। কয়েকবার অজ্ঞান হয়ে যাওয়ার চেষ্টা করলেন বটে, কিন্তু ইচ্ছে করে যে অজ্ঞান হওয়া যায় না সেটা বুঝে মা কালীকে ডাকতে লাগলেন। এক মনে বলতে লাগলেন, আমাকে অজ্ঞান করে দাও মা। একটা ঝাঁকড়া চুলওয়ালা ডাকাত আর একটার কানে গোজা বিড়ি নিয়ে খেয়ে ফেলেছে বলে দুজনে খুব ঝগড়া হচ্ছিল। পা পোড়া মোটা ডাকাতটা পরিত্রাহী চেঁচাচ্ছে। ডাকাতদের মেজ সর্দার সেই সুন্দর মতো ছেলেটা ভজবাবুর পিস্তল নিয়ে আমোদ করার জন্যই গোটা দুই দুমদাম গুলি ছুড়ল আকাশের দিকে। ভজবাবু বড় তেষ্টা পেয়েছে, গলা শুকিয়ে কাঠ, বুকটা চটচর করছে। প্রাণপণে বললেন, জল। বিড়িচোর ডাকাতটা সবচেয়ে কাছে। সে ভজবাবুর দিকে মুখ ফিরিয়ে বলল, চুপ! যার বলি হবে তার আবার অত কথা কি? আর ক মুহূর্ত পর সব খিদে তেষ্টা মিটে যাবে, চুপ করে বসে থাকো। ওপাশ থেকে কানাই জিজ্ঞেস করল,
কি বলছে রে বাজারুটা? জল চায়। কানাইয়ের মায়া হলো, বলল, দে না একটু। খাড়া হাতে লোকটা খাড়া নামিয়ে বলল, ওরে তোদের আর কতক্ষণ লাগবে? বলি দিবি বলে ফেলে রেখেছিস লোকটাকে, তো দেরি করছিস কেন? লোকটার এভাবে পড়ে থাকতে কষ্ট হচ্ছে না বুঝি? বিড়িচোর ডাকাতটি ঘটি করে জল আনছিল। সুন্দর মতো ছেলেটার চোখের ইঙ্গিতে তাকে নিষেধ করে এক গ্লাস শরবত নিয়ে গিয়ে কাছে বসে ভজবাবুকে বলল, হাঁ করুন। ভজবাবু চোখ বুজে রেখে হাঁ করলেন। ডাকাতটা তার মুখে খানিকটা শরবত ঢালতেই শিউরে উঠে বিষম খেলেন ভজবাবু। খানিকটা পেটে গেল, খানিকটা ফেলে দিয়ে বললেন, এ কি রে বাবা, এ তো জল নয়। জলের চেয়ে দামি জিনিস, আর একটু খান। আজকের দিনে খেতে হয়, আমরা সবাই খাচ্ছি তো। তেষ্টায় বুক কাঠ, না খেয়ে করেন কি ভজবাবু? আবার হা করে আরেকটু মুখে নিয়ে চুকচুক করে খেলেন। এবার অতটা খারাপ লাগলো না। আবার খেলেন, আবার। কিছুক্ষণ পরে চোখে ঘোর ঘোর দেখতে লাগলেন। শরবতের মধ্যে কি ছিল কে জানে। ভজবাবুর মাথাটা কেমন যেন অন্যরকম হয়ে যেতে লাগলো। ভয় ডর কেটে গিয়ে ঠান্ডা শরীরটা গরম হয়ে উঠতে লাগলো। খুব একটা তেজ এলো মনের মধ্যে। হাড়ি কাটে গলা দিয়ে হঠাৎ হুঙ্কার ছাড়লেন, সব বেড়াকে দেখে নেবো, সব বেড়াকে দেখে নেবো। সেই হুঙ্কার শুনে রোগার ভীতু ডাকাতরা একটু দূরে সরে বসল। মেজ সর্দার ভজবাবুর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, এই তো চাই, এই না হলে বাপের বেটা। তা ভজবাবু, আজ চলুন না আমাদের সঙ্গে ডাকাতি করতে, দেখি কেমন সাহস আপনার। ভজবাবু একটা ফুহ করে বললেন, এ আর কি কথা, এক্ষুনি চলো। কার বাড়ি লুট করবে শুনি? রাজবাড়ি। আরে দূর দূর, রাজবাড়িতে আছে কি? আছে একটা ঘুঁটের পাহাড় আর নোটে শাকের জঙ্গল। রাজাদের কি আর সেই দিন আছে? লুটবে তো চলো একটা ব্যাংক লুট করি। না, আমরা আজ রাজবাড়ি লুট করব ঠিক করেছি। সেখানে মাটির নিচে অনেক টাকা আছে। ভয় পাবেন না তো ভজবাবু? ভজবাবু হাড়ি কাটে শুয়ে থেকেই খুব হো হো করে হেসে উঠলেন। ভজরি কখনো ভয় কাকে বলে জানে না। হাড়ি কাঠের খিলটা খুলে আমার হাতের একটা পিস্তল দাও, তোমাদের দেখিয়ে দিচ্ছি। মেজ সর্দার বলল, আমরা পিস্তল বন্দুক রাখি না। বড় সর্দারের একটা বন্দুক আছে ঠিক, কিন্তু তার আজ বড় আমাশা হয়েছে বলে সে যাচ্ছে না। আর আপনার এ পিস্তলেও আর গুলি নেই। ছ্যা ছ্যা, কেমন ডাকাত হে তোমরা যে পিস্তল বন্দুক রাখো না? ঠিক আছে, দারোগা বাবুকে বলে আমি তোমাদের পিস্তল বন্দুকের বন্দোবস্ত করে দেবো। আমাকে আজকের মতো একটা রামদাই দাও, কি আর করা। মেজ সর্দার হাড়ি কাঠের খিল খুলে দিতেই ভজবাবু লাফিয়ে উঠে দাঁড়ালেন। চেঁচিয়ে বললেন, অ্যাটেনশন! সেই চেঁচানিতে ডাকাতরা আবার ভয় খেয়ে চমকে উঠল। মেজ সর্দার হেসে বলল, তোরা সব সোজা হয়ে দাঁড়া, আজ ভজবাবুই আমাদের সর্দার। ভজবাবু মাথা নেড়ে বললেন, আলবাত আমি সর্দার। এই কানাই, রামদা দে একটা। কানাই ভয়ে ভয়ে একটানা রামদা এগিয়ে দিতেই ভজবাবু সেটা হাতে নিয়ে 3-4টে লাফ মেরে বাই বাই করে ঘোরালেন চারিদিকে। তারপর একগাল হেসে বললেন, দেখলে তো সবাই? সবাই তারিফ করলো, বলল, বাহ বাহ, বহুত খুব। ভজবাবু গম্ভীর হয়ে বললেন, এক বাটি মাংস নিয়ে আয়তে কি। বিড়িচোর ডাকাতটি এক বাটি ভর্তি মাংস নিয়ে এলো। ভজবাবু রামদা পাশে নিয়ে বসে বললেন, তোরা বসে যা, রাতে অনেক কাজ আছে। অন্যদিকে আদ্যা সুন্দরী দেবী এক হাতে লাঠি আর এক হাতে গুলতি নিয়ে উঠোনে ঢোকবার দরজা আটকে দাঁড়িয়ে রক্ত জল করা গলায় হেঁকে বললেন,
দেখো বাবা দারোগা, ভালো চাও তো বাড়িতে ঢোকবার আগে তোমার সেপাইদের জুতো খুলতে বলো, আর তুমিও খোলো। জুতো পরে যে ঢুকবে তার আমি রক্ষা রাখবো না। নিশি দারোগা গম্ভীর হয়ে বললেন, ডিউটির সময় আমাদের জুতো খুলবার আইন নেই পিসিমা। আমাদের কাজে ব্যাঘাত সৃষ্টি করবেন না। মারাত্মক খুনিকে ধরতে এসেছি আমরা, ইয়ার কি সময় নেই। আদ্যা সুন্দরী দেবী জীবনে কাউকে ভয় করেননি। গত বছরও গ্রীষ্মকালে একটা চোর জানলা দিয়ে গেঞ্জি চুরি করার চেষ্টা করছিল বলে আদ্যাশক্তি তার হাত বাড়িয়ে তার কান মুলে দিয়েছিল। তাছাড়া গুলতিতে তার হাতের টিপের কথাও সবাই জানে। ব্রত পার্বণে আম্রপল্লব বা বেলপাতা দরকার হলে তিনি নিজেই গাছে গুলতি মেরে আম পাতা বেলপাতা পেরে আনেন। কাজেই আদ্যাশক্তি দেবীকে যারা জানে তারা চট করে এ বাড়িতে ঢোকে না, একটু চিন্তা করে ঢোকে। কিন্তু নিশি দারোগা করেন কি? চাকরি বাঁচাতে তাকে তো বাড়িতে ঢুকতেই হবে। তাছাড়া এত লোকের চোখের সামনে যদি তাকে বা সেপাইদের জুতো খুলতে হয় তবে সেটা পুলিশের পক্ষে বেইজ্জতির ব্যাপার। কিন্তু আদ্যাশক্তি দেবীর এক কথা, খুনি ধরতে চাও তো ধরো, কে বারণ করেছে, কিন্তু জুতো পায়ে বাড়িতে ঢুকতে পারবে না। রাজ্যের নোংরা আবর্জনা মারিয়ে এসেছো বাবা, রাত বিরতে কে গোবর গুলে ছড়া দেবে? হ্যাঁ শুনি। দারোগা বাবু মিনমিন করে বললেন, আইন নেই পিসিমা। আমরা ছাপোষা মানুষ, কেন আমাদের লাঠি সোটা দেখাচ্ছেন? দেখাচ্ছি কি, যে ঢুকবে জুতো নিয়ে তার কপালে লাঠির ঘা আছে আজকে। কিন্তু সেপাইরা তো আর ঘাস জল খায় না, তারাও নানা রকম লোক চড়িয়েছে, মেলা ফন্দি ফিকির তারাও জানে। হঠাৎ হলো কি, সেপাইরা সব ছত্রভঙ্গ হয়ে গেল। তারপর অন্ধকারে এধার সেধার দিয়ে টপাটপ সব লাফিয়ে লাফিয়ে দেওয়াল ডিঙোতে শুরু করে দিল। বুট সমেত সেপাইরা ঝুপঝাপ করে ভিতরের উঠোনে পড়ছে। আদ্যাশক্তি দেবী মহা খাপ্পা হয়ে ছুটোছুটি করে হাতের কাছে যাকে পাচ্ছেন তাকে ফটাফট লাঠি লাগাচ্ছেন। কিন্তু একা তিনি কতজনের সঙ্গে পেরে উঠবেন? ওদিকে দরজা ছাড়া পেয়ে আরো সেপাই ঢুকে পড়ছে উঠোনে। আদ্যাশক্তি দেবী চেঁচাচ্ছেন, ডাকাত ডাকাত, ওরে তোরা পুলিশে খবর দে। নিশি দারোগা কপালের ঘাম মুছে রাখোবাবুকে বললেন, ওরে বাবা, জীবনে এরকম সিচুয়েশন ফেস করিনি। তা আপনাদেরও বোধহয় এ বাড়িতে একটু ভয়ে ভয়ে থাকতে হয়, তাই না? ওরকম ডেঞ্জারাস পিসিমা আর মার্ডারার ভাই বাড়িতে থাকলে তো মহা বিপদের কথা মশাই। রাখোবাবু খুব গম্ভীর হয়ে বললেন, কোথাও কিছু একটা গন্ডগোল হচ্ছে নিশিবাবু। সে তো হচ্ছেই। নিশি দারোগা গম্ভীর হয়ে বললেন, খুব গন্ডগোল হচ্ছে। আমি যতই শান্তি চাই ততই অশান্তি এসে কপালে চোটে। আপনারা কিছুতেই আমাকে দুদণ্ড চুপচাপ বসে মায়ের নাম জপ করতে দিচ্ছেন না। গণেশ বাবু এখনো তানপুরা ওপরে তুলে দাঁড়িয়ে আছেন। এবার একটু সাহস পেয়ে বললেন, দারোগা বাবু, আগে তানপুরাটা কি নামাবো? দারোগা বাবু অবাক হয়ে গেলেন। তানপুরা নামাবেন? তা আমাকে জিজ্ঞেস করছেন কেন? তানপুরা নামাতে তো পুলিশের পারমিশন লাগে না। তবে এটা গান বাজনার সময় নয় বটে। তা তানপুরা তুলতে কে বলল? গণেশবাবু বললেন, আপনি আমাকে যে হাত তুলতে বললেন। তানপুরা তুলতে বলেছে কি? হাতে তানপুরা ছিল যে। দারোগা বাবু একগাল হেসে বললেন, তাই বলুন, হাতে তানপুরা ছিল। তা তানপুরা নিয়ে যাচ্ছিলেন কোথায়? গণেশবাবু যে পালাবার তালে ছিলেন তা আর বললেন না। একটু অপ্রস্তুতভাবে বললেন, কোথাও বিশেষ নয়, এই একটু বেড়াতে বেরিয়েছিলাম আর কি। দারোগা বাবু ভারী অবাক হয়ে বললেন, লোকে ছাতা বা লাঠি হাতে বেড়াতে বেরোয় বটে, কিন্তু তানপুরা নিয়ে কাউকে বেড়াতে শুনেনি তো।
এই সব কথা যখন হচ্ছে তখন হঠাৎ ভিতর বাড়ি থেকে সেপাইদের আর্ত চিৎকার শোনা গেল। ঝপাঝপ দেওয়াল ডিঙে সেপাইরা এপাশে পড়ে পালাচ্ছে। দেখে নিশি দারোগাও বাবারে বাবা বলে চেঁচাতে লাগলেন। রাখো বাবু তার গায়ে হাত বুলি দিয়ে বললেন, আপনার কিচ্ছু হয়নি? ও নিশিবাবু, আপনি চেঁচাচ্ছেন কেন? আপনার কিচ্ছু হয়নি। হয়েছে কি, বাইরে যখন এত সব কাণ্ড চলছে তখন বৈজ্ঞানিক হারাধন তার গবেষণাগারে গবেষণার কাজে মগ্ন ছিল। চারদিকের এত হইচই তার কানেও যায়নি। ওদিকে মনোজ, সরোজ আর পুতুল যখন দেখল ঠাকুরজির সঙ্গে পুলিশের মহা হাঙ্গামা বেঁধেছে আর পুলিশ জোর করে ঘরে ঢুকছে, তখন তিনজন আর থাকতে পারল না। মনোজ বলল, ছোট কাকা। সরোজ বলল, ঠিক বলেছিস, ছোট কাকা ছাড়া উপায় নাই। পুতুল বলল, ছোট কাকা ঠিক শিক্ষা দিয়ে দেবে। বলতে বলতে তিনজনে দৌড়ে গিয়ে দরজার খিল খুলতে লাগলো। দুঃখবাবু হাঁ হাঁ করে ছুটে এসে বললেন, করো কি, ফাঁক পেলেই পুলিশ ঢুকে পড়বে যে। কিন্তু কে শোনে কার কথা? দরজা খুলে দুধদার তিন ভাই বোনে বেরিয়ে পড়ল। অন্ধকারে বাগান পেরিয়ে তারা সোজা গিয়ে হাজির হলো ছোট কাকার ল্যাবরেটরিতে। হারাধনের ল্যাবরেটরি দেখলে তাক লেগে যায়। সেখানে কি নেই? বাগানের দিক থেকে ঢুকলে প্রথমেই পড়বে বিরাট একটা উদ্ভিদ ঘর। কাচের সার্সি দেওয়া এই ঘরটায় নানান ধরনের টবে কিম্বুত সব গাছপালা, তাতে চাগম মানে চাল যুক্ত গম, লামড়ো মানে লাউ যুক্ত কুমড়ো ইত্যাদি নানান রকম গাছ আছে। এ ঘর পেরোলে একটা অন্ধকার মতো ঘর, চামসে গন্ধে সেখানে টেকা দায়। এ ঘরে অসংখ্য খাঁচায় রাজ্যের পাখি রাখা আছে। পাখিদের মধ্যে কাক, শালিক, পায়রা থেকে শুরু করে ধনেশ, চিল, শকুনের মতো বিচিত্র সব নমুনা আছে। আর একটা ঘরে বানর, গিনিপিগ, ব্যাং, খরগোশ, সাদা ইঁদুর ইত্যাদি। তার পাশের ঘরে নানান ঝাঁপিতে সাপ, বিছে, কীট পতঙ্গ। এছাড়া একটা রসায়নাগার আছে, একটা পদার্থবিদ্যার ঘরও আছে, আর একটা টেলিস্কোপের ঘরও আছে। মনোজ, সরোজ, পুতুল আলাদা হয়ে তিনজনে তিন ঘরে হারাধনকে খুঁজতে থাকে। পুতুলি ছোট কাকাকে খুঁজে বের করলো পাখির ঘরে। সেখানে বৈজ্ঞানিক হারাধন একটা কাকের খাঁচার সামনে বসে এক মনে একটা প্যাডে কি লিখছিল। পুতুল হাঁফাতে হাঁফাতে ছুটে গিয়ে বলে, ছোট কাকা, ও ছোট কাকা, পুলিশ মেজো কাকাকে ধরতে এসছে, কি ভীষণ কাণ্ড, দেখবে চলো। বৈজ্ঞানিক হারাধন এত চিন্তাকুল যে প্রথমটায় পুতুলকে চিনতেই পারেনি। অনেকক্ষণ বাদে চিনতে পেরে বলল, কি বলছিস? পুতুল তখন খাঁচাটার মধ্যে রাখা কাকটাকে এক মনে দেখছে। কাকটার গলায় এখনো পইতে জড়ানো, পায়ে একটা ঝুমঝুমির মতো কি যেন বাঁধা, খুবই চেনা কাক। পুতুল অবাক হয়ে বলল, আরে এই কাকটাই তো সকালে আমাদের বাড়িতে কুরুক্ষেত্র করেছে। এটার জন্যই কত সব কাণ্ড হয়ে গেল। তুমি কাকটাকে ধরলে ছোট কাকা? হারাধন বিরক্ত হয়ে বলে, ধরবো কেন? এটা তো আমারই কাক। সকালে ছেড়ে দিয়েছিলাম এক্সপেরিমেন্টের জন্যে, তারপর বিকেল হতেই আবার নিজে থেকে এসে ঘরে ঢুকেছে। তোমার কাক? তোমার কাক এত বদমাশ কেন বলো তো? হারাধন একটু বিজ্ঞের হাসি হেসে বলে, বদমাশ হবে না কেন, একটু তেজি আর কি, অন্য 4-5টা সাধারণ কাকের মতো নয়। তা সে ওর দোষ নয়, আমি নানা রকম ওষুধ আর ইলেকট্রিক চার্জ দিয়ে এটাকে এরকম বানিয়েছি। এ আর কি দেখছিস, 4টে যা হনুমান বানিয়েছি না, তারা একেবারে ডাকাত। ছেড়ে দিলে লঙ্কা কাণ্ড করে আসবে। পুতুল হারাধনের হাত ধরে টানতে টানতে বলল, হনুমানের কথা পরে হবে কাকা, আগে চলো, পুলিশের সঙ্গে ঠাকুরজির মারামারি হচ্ছে যে। বলিস কি? বলে হারাধন লাফিয়ে ওঠে। শুধু তাই বুঝি, পুলিশ আবার মেজো কাকুকে ধরে নিয়ে যেতে এসেছে। যা বিচ্ছিরি কাণ্ড না, আমার ভীষণ কান্না পাচ্ছে।
হারাধন 2 লাফে ল্যাবরেটরির পার হয়ে উঠোনের দিকে দরজা খুলে দেখে বাস্তবিক সারা উঠোন জুড়ে তাণ্ডব শুরু হয়েছে। পাঁচিল টপকে টপকে সব সিপাহীরা উঠোনে নামছে আর ঠাকুরজি প্রকাণ্ড লাঠি নিয়ে তাদের তাড়া করছে। কিন্তু তারা কবাডি খেলোয়াড়ের মতো ঠাকুরজির লাঠির নাগাল এড়িয়ে দৌড়ে লাফিয়ে ঘুরে বেড়াচ্ছে চারিদিকে। ঠাকুরজি চেঁচাচ্ছেন, ডাকাত ডাকাত, ওরে তোরা কেন পুলিশে খবর দিচ্ছিস না? ঠিক এই সময় অন্ধকারে সতীশ ভরদ্বাজ মশাই উঠোনে ঢুকে পড়েছেন। তিনি বললেন, এরা ডাকাত নয়, এরা হলো পুলিশ। আপনি বরং ডাকাতদের ডাকুন, নইলে পুলিশকে ধরবে কে? আদ্যাশক্তির তখন হুঁশ হলো। তিনি একটা রোগা পুলিশের ঠ্যাঙে পটাং করে একটা লাঠির ঘা বসিয়ে নতুন করে চেঁচাতে লাগলেন, ওগো তোমরা কে কোথায় আছো? শিগগির ডাকাতদের খবর দাও, আমাদের বাড়িতে পুলিশ পড়েছে। তখন চারদিকে আরো কয়েকজন চেঁচালো, ওরে শিগগির ডাকাতদের খবর দে, এ বাড়িতে পুলিশ ঢুকেছে। হারাধন দৃশ্যটা 2 মিনিট দাঁড়িয়ে দেখল। তার দুধারে পুতুল, সরোজ, মনোজ। তারপর ধীরে ধীরে ভাইপো ভাইজিদের হাত ধরে ঘরে টেনে এনে দরজা বন্ধ করে দিয়ে বলল, শোন, এখন আমি যে ব্যবস্থা করব তা কিন্তু ঘুণাক্ষরেও কাউকে বলবি না। আমার সন্দেহ হচ্ছে পুলিশের ছদ্মবেশে অন্য কোনো রাষ্ট্রের চর আমার ফর্মুলা চুরি করতে এসেছে, এদের শিক্ষা দেওয়া দরকার। বলে হারাধন গটগট করে গিয়ে তার জীবজন্তুর ঘরে ঢুকল, সঙ্গে সরোজ, মনোজ আর পুতুল। ঘরের একেবারে কোণের দিকে 4টে বিশাল খাঁচা, সেগুলোর চারদিকে চটের পর্দা ফেলা। হারাধন গিয়ে খাঁচার পর্দা তুলে দিল। ভিতরে দৃশ্য দেখে সরোজ, মনোজ আর পুতুলের চোখ ছানা বড়া। তারা তাড়াতাড়ি ছোট কাকার গা ঘেঁষে দাঁড়ালো। খাঁচার ভিতরে 4টে বিশাল চেহারার হনুমান। এত বড় হনুমান যে থাকতে পারে তা 3 ভাই বোনের জানাই ছিল না। সরোজ প্রথমটায় বলে উঠল, গরিলা। বন মানুষ, পুতুল বলে ওঠে। মনোজ বলল, না হনুমান, তবে বড্ড বড়। হারাধন খাঁচার দরজার তালা খুলতে খুলতে বলল, এ হচ্ছে গরিম্যান। তার মানে? জিজ্ঞেস করলো সরোজ। মনোজ ছোট কাকার ব্যাপারটা আবার ভালোই জানে। সে তাই বলে উঠল, খানিকটা গরিলা, খানিকটা হনুমান, না ছোট কাকা? তবে ওষুধ দেওয়া হনুমান আর পিটুইটারি গ্ল্যান্ডের কারসাজি। তোরা দৌড়ে গিয়ে বাড়ির লোকজনদের সব ঘরে ঢুকে যেতে বল। আমি হনুমান ছেড়ে দিচ্ছি, তারপর লঙ্কা কাণ্ড কাকে বলে তা সবাই টের পাবে। সরোজ, মনোজ আর পুতুল দৌড়ে গিয়ে ঠাকুরজি, ঠাকুমা, মা, কিরমিরিয়া সবাইকে ধরে নিয়ে ঘরে ঢুকিয়ে দিতে লাগলো। আর সেই সময় আধো অন্ধকারে অতিকায় 4টে বিভীষিকা বিভীষণ লাফ দিয়ে উঠোনে নেমে এসে পিলে চমকানো ডাক ছাড়ল, কাপথর 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 কাপথর। সে ডাক শুনলে রক্ত জল হয়ে যায়। সে চেহারা দেখলে ভিড়মি খেতে হয়। কিন্তু তার চেয়েও বড় কথা হলো, তারা এক একটা পুলিশকে নেংটি ইঁদুরের মতো এক এক হাতে তুলে যখন এদার ওদার ছুলে ফেলছিল, তখন তাদের এলেম দেখে সবাই তাজ্জব। প্রথমটায় পুলিশরা ব্যাপারটা বুঝতে পারেনি। একজন আবার একটা হনুমানকে জড়িয়ে ধরে চেঁচিয়ে উঠেছিল, এইবার খুনিকে ধরেছি। তারপর সে হঠাৎ তারস্বরে বলতে লাগলো, না না, এর যে লেজ রয়েছে। ও বড়বাবু, খুনির কি লেজ আছে নাকি? তারপরই দেখা গেল হনুমানকে জড়িয়ে ধরেছিল যে পুলিশটা, সে শূন্য পথে উড়ে পাঁচিলের ওধারে পড়ল। একজন পুলিশ গিয়ে পড়ল টিনের চালে। হনুমানদের একজন আবার দুটো পুলিশকে 2 বগলে নিয়ে মহানন্দে এক চক্কর নাচ নেচে নিল। সতীশ ভরদ্বাজ ঘর থেকে জানলা দিয়ে দৃশ্য দেখতে দেখতে বললেন, আদ্যা দিদির ডাকের গুণ আছে। এ যে দেখছি 4-4টে পালোয়ান ডাকাত। না না, ডাকাত তো নয়, সর্বনাশ, এ যে স্বয়ং রামচন্দ্রের ভক্ত। ও আদ্যা দিদি, কলিকালে 2 পাতা বিজ্ঞান পড়ে ম্লেচ্ছরা ধর্ম মানতে চায় না, কিন্তু নিজের চোখে সবাই এসে দেখুক ভক্তের বিপদের সময় ভগবান তার অনুচর পাঠান কিনা। ওই দেখো সবাই,
দু চোখ ভরে চেয়ে দেখো, স্বয়ং রামভক্ত হনুমানরা এসছেন। আহা আহা, কি করাল বিশাল চেহারা, কি সাংঘাতিক গায়ের জোর! জয় বাবা হনুমানের জয়। বাইরে রামু আর রঘুও বিকট সুরে চেঁচাচ্ছিল, জয় বজরং বলে, জয় মহাবীর হনুমান জি কি, জয় রাম ভগবান জি কি, জয় জানকী মাইয়া জি কি। সেই বিশাল হনুমানের মারমূর্তি দেখে পুলিশ দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে দুধদার দৌড়ে পালাচ্ছে। মুহূর্তের মধ্যে সব ফর্সা, খালি উঠোনে হনুমানগুলো লাফাচ্ছে। আদ্যাশক্তি দেবী তাড়াতাড়ি ঠাকুরঘর থেকে এক কাঁদি কলা এনে উঠোনে ছুঁড়ো দিয়ে বললেন, খাও বাবারা খাও। হারাধন দরজার আড়াল থেকে সাংকেতিক শীষ দিতেই হনুমানগুলো কলার কাঁদি নিয়ে চোখের পলকে ল্যাবরেটরিতে ঢুকে গেল। বাইরে নিশি দারোগা, রাখোবাবু, দুঃখবাবু, গণেশবাবু বা পাড়ার লোকজন কেউ কিচ্ছু বুঝতে পারলেন না কাণ্ডটা কি ঘটল। সবাই দেখলেন সেপাইরা কার যেন তাড়া খেয়ে পালাচ্ছে। একজন সেপাইও অবশ্য দাঁড়ালো না, যাকে ধরে জিজ্ঞেস করা যায় যে ব্যাপারটা কি হয়েছে। সবাই পাই পাই করে ছুটে পালালো। নিশি দারোগা তু হাতে রাখোবাবুকে জাপটে ধরে চেঁচাতে লাগলেন, বাবারে বাবারে বাবারে, ভূত ডাকাত খুনি, রাখোবাবু রক্ষে করুন। দুঃখবাবু তার খিল আটা ঘরের মধ্যে থেকেও ভয়ে পড়ার টেবিলের তলায় ঢুকে গেলেন। গণেশবাবু তানপুরাটা গদার মতো ঘোরাতে ঘোরাতে চেঁচাতে লাগলেন, আমার কাছে কেউ এলে খুন করে ফেলবো বলে দিলাম। হনুমানরা চলে গেছে দেখে সতীশ ভরদ্বাজ বেরিয়ে এসে উঠোনে দাঁড়িয়ে চেঁচিয়ে বলতে লাগলেন, এখন এই ঘোর নাস্তিক হারাধনটাকে ডেকে নিয়ে এসো, দেখে যাক ধর্মের কল বাতাসে নড়ে কিনা। দুপাতা বিজ্ঞান পড়ে সব পণ্ডিত হয়েছে, আমার হাদুবুদুকে তুচ্ছ জ্ঞান করছে। একদিন বুঝবে ঠেলা, তখন এসে হাতে পায়ে ধরে বলতে হবে, ঠাকুরমশাই ধর্মে বিশ্বাস না করে বড় অন্যায় করেছি। সেপাইরা সব পালিয়েছে। দারোগাবাবু একা বাড়ি ফিরতে সাহস করছে না। রাখোবাবু রঘুকে ডেকে টর্চ হাতে দিয়ে বললেন, যা দারোগাবাবুকে একটু এগিয়ে দিয়ে আগে যা। বাড়ি আবার ঠান্ডা হলে রাখোবাবু সব্বাইকে ডেকে মিটিং বসালেন। বললেন, ভুজুটার কোনো খোঁজ নেই, বাড়ির মেয়েরা বাদে সবাই লাঠি, টর্চ বা হ্যারিকেন নিয়ে বেরিয়ে পড়ো, তাকে খুঁজে আনা না পর্যন্ত রহস্যটা পরিষ্কার হবে না। আর এও বোঝা যাচ্ছে না পুলিশরা হঠাৎ সার্চ থামিয়ে পালালো কেন। সবাই তোমরা বলছো বটে হনুমান তাড়া করেছিল, কিন্তু তাতে ঘটনাগুলো আরও জট পাকাচ্ছে। প্রশ্ন ওঠে, হনুমানই বা এলো কোত্থেকে? হনুমানগুলোকেও খুঁজে দেখো, এ বাড়িতে তো তাদের উৎপাত ছিল না। এই কথা শুনে হারাধন খুব গম্ভীর হয়ে গেল, আর মনোজ সরোজ পুতুল নিজেদের মধ্যে গা টেপাটেপি করতে লাগলো। সতীশ ভরদ্বাজ জোর হাত মাথা ঠেকিয়ে বললেন, ভক্তের ডাকে স্বয়ং ভগবান তাদের পাঠিয়েছিলেন, তাদের আর কোথায় খুঁজবে? খোঁজাখুঁজির নামে দুঃখবাবু বলে উঠলেন, আমার পায়ে বড় ব্যথা। গণেশবাবু বললেন, আমারও, আমি বরং বাড়ি পাহারা দেব। রাখোবাবু তাদের দিকে তাকিয়ে বললেন, ছাত্র ছাত্রীদের সামনে কোনো কাপুরুষতার দৃষ্টান্ত স্থাপন করবেন না, ভোজুকে খুঁজে না পেলে অনেক গোলমাল দেখা দেবে। তারপর রাখোবাবু সকলের দিকে চেয়ে বললেন, আর দেরি নয়, সবাই বেরিয়ে পড়ো, বাড়ি পাহারা দেওয়ার জন্য পিসিমা একাই যথেষ্ট। তিনি আজ পুলিশের বিরুদ্ধে যে পৌরুষ দেখিয়েছেন তা কোনো পুরুষেও দেখাতে পারেনি, কাজেই আমি তার ওপর বাড়ি দেখাশোনার ভার দিয়ে নিশ্চিন্ত। পুরুষরা সবাই ভোজুকে খুঁজতে বেরোবে। এ কথার পরই সবাই উঠে পড়ল এবং বেরিয়ে পড়ল। শেষ হলো মনোজদের অদ্ভুত বাড়ি গল্পটির ৬ষ্ঠ খণ্ড। আগামী পর্বে নিয়ে আসবো এই গল্পের ৭ম এবং অন্তিম খণ্ড। নমস্কার।